আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বলে আসছে আমরা বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাস করি এবং সেই আদর্শ লালন করি। তা আওয়ামী লীগ যদি শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে, সেই তার আদর্শটা হলো তো টোটালি অগণতান্ত্রিক আদর্শ, গণতন্ত্রে বিশ্বাসী করেন এই দলটা। গত 15 বছরে যেটা এদেশে চলেছে বা মানুষ দেখেছে তা টোটালটাই স্বৈরতন্ত্র দেখেছে। তা আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাসী করে নাই। তারা যে বাকশাল গঠন করলো, এদেশের সকল গণতান্ত্রিক দলকে দমন করে দিয়ে শেষ করে দিয়ে তারপর একটা দল গঠন করলো। তখন 7টি মাত্র সিট ছিল, মাত্র 7টি সিট। 7টি সিটও তাদের সহ্য হয় না শেখ মুজিবুর রহমান সাহেব। নুরুল ইসলাম মনি ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা সুনাম রেখেছি, আপনাকে আসলে স্বাগত জানাতে চাই যে গত 16 বছরেরও বেশি সময় আপনাকে আমরা সেভাবে পাইনি। আপনি রাজনৈতিক কর্মকাণ্ড নানা কারণে হয়তো দূরে ছিলেন। আমরা সেটি আগে জানতে চাই, আসলে রাজনৈতিক দমন পীড়ন বা রাজনীতির যে সংস্কৃতি, সেটি গণতন্ত্রহীনতা বা সুশাসন না থাকার জন্যই কি আমরা নুরুল ইসলাম মনিকে দেখতে পাইনি? শুধু এক দর্শক শ্রোতাকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই এমন করে যে শুধু একজন নুরুল ইসলাম মনি নেই, অনেক নুরুল ইসলাম মনি দেশ থেকে হারিয়ে গেছে গত 15 বছরে। কারণ হলো গণতন্ত্র এবং সুশাসন যদি বলেন, গত 15 বছরে যেটা এদেশে চলেছে বা মানুষ দেখেছে তা টোটালটাই স্বৈরতন্ত্র দেখেছে। গণতন্ত্র বলতে যেমন দল হিসেবে যদি আওয়ামী লীগের কথা বলি, তা আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাসী করে নাই। আওয়ামী লীগের যে ধরেন 74 সাল পর্যন্ত, 72 সাল থেকে 73 সাল পর্যন্ত, তারপরে 74 সালে এসে তারা যে বাকশাল গঠন করলো, এদেশের সকল গণতান্ত্রিক দলকে দমন করে দিয়ে শেষ করে দিয়ে তারপরে একটা দল গঠন করলো। তখন 7টি মাত্র সিট ছিল, মাত্র 7টি সিট। 7টি সিটও তাদের সহ্য হয় না শেখ মুজিবুর রহমান সাহেবের। 7টি সিটকেও তাদের কোনো রকম বৈধতা, একটা অপোজিশন যাতে না থাকতে পারে কোনো রকম, সেরকম সময় করেছে বাকশাল। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বলে আসছে আমরা বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাস করি এবং সেই আদর্শ লালন করি। তা আওয়ামী লীগ যদি শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে, সেই তার আদর্শটা হলো তো টোটালি অগণতান্ত্রিক আদর্শ, গণতন্ত্রে বিশ্বাসী করেন এই দলটা। তো সেইটা তারা বাকশাল নামে আগে ছিল, এবার বাকশাল নাম না দিয়া তার চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে এটা আবির্ভূত হয়েছে সারা বাংলাদেশে এবং সেই নিষ্পেষণটা চলছে। গণতন্ত্রের জন্য যদি দরকার যে 3টে জিনিস, যে গণতন্ত্রের 3টা অঙ্গ আছে সেটা আপনি জানেন। একটা হলো তো পার্লামেন্ট, ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হলো ধরুন জুডিশিয়ারি, বিচার বিভাগ। তৃতীয়ত হলো নির্বাহী বিভাগ। তো 3টে বিভাগে ধরুন পার্লামেন্টের কথাই ধরুন, 3টে নির্বাচন হয়েছে। একটা হয়েছে রাতে নির্বাচন, আরেকটা হয়েছে ভোট ছাড়া নির্বাচন, আরেকটা নির্বাচন হয়েছে আমির নির্বাচন। মানে তা এই নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করার সুযোগ পায় না এবং দল অংশগ্রহণ করতে দেওয়াও হয়নি। এই যে দল অংশগ্রহণ করতে না দিয়ে একদম টোটালি স্বৈরাচার এবং টোটালি তারা কুক্ষিগত করে এরকম একটা সরকার গঠন করছে। দাবি হিসেবে সেখানে নিয়ে এসছে জাতীয় পার্টিকে, আপনারা সবাই জানেন সুজাত সিংয়ে বাংলাদেশে এসেছিল। তারপর গত নির্বাচনে এই যে আমাদের জিএম, মানে কী বলে, জাতীয় পার্টির জিএম কাদের সাহেবকে কত নাকানি চুবুনি খাই এখানে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ একটা দামি বা একটা কোনো বিরোধী দল থাকার দরকার, যারা বিরোধী দল থাকবে কিন্তু কথা বলতে হবে সরকারের পক্ষে, এরকম একটা বিরোধী দল। মানে পৃথিবীর ইতিহাসে দেখছেন কিনা জানি না, তো বাংলাদেশের ইতিহাসে এটা ঘটছে যে জাতীয় পার্টির একটা বিরোধী দলের থেকেও তারা 2জন মন্ত্রী সরকারে ছিল, এ ঘটনা ঘটছে। এবং বিরোধী দলে বসে সরকারের শুভ কামনা করে এই সরকার যেন ভালোভাবে চলে, বিরোধী দল সমালোচনা করবে বা তাদের সমস্যা কী আছে সেটা তুলে ধরা বা যে এটা দৃষ্টি, সেটা তো কখনো বিরোধী দল করার সুযোগ পায় না গত 15 বছরে। এগুলো একটা দিক। তা পার্লামেন্টকে ধ্বংস করেছে যেমন নির্বাচন কমিশন। তারা মানে আমি বলতে চাই এখানে অবশ্যই জাতীয় জানা উচিত, রাকিবুল হুদা কমিশন প্লাস নুরুল হুদা কমিশন প্লাস এই যে এখন আউয়াল কমিশন, এই 3টি কমিশনই এইরকম একটা অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে, যেখানে গণতন্ত্রের সৃষ্টি হবে, যেখানে মানুষের মানবাধিকার তৈরি হবে, যেখানে রিয়েলি গণতন্ত্রের জন্ম হবে যে ঘর থেকে, সেই ঘরেই ডাকাত বসেছিল। ডাকাত বসে এই দেশটাকে লুটপাট করেছে এবং সেই গণতন্ত্র ধ্বংস করার সকল প্রক্রিয়া তারা জড়িত ছিল এবং সেই কাজটা তারা করেছে। আমি এই আপনার টকশোর মাধ্যমে আমি দাবি করতে চাই এই সরকারের কাছে যে তাদের বিচারের আওতায় আনা উচিত খুব সবার আগে, তার আগেও বিচারের আওতায় আনা উচিত খায়রুল হককে, যে এই গণতন্ত্র ধ্বংস করার জন্য কেয়ারটেকার সিস্টেম। আমি পার্লামেন্টে যখন ছিলাম 91 সালে, আপনি জানেন কেয়ারটেকার সিস্টেম আমরা বিরোধী দল, আমি তো স্বতন্ত্র এমপি ছিলাম, বিরোধী দলে বসেছি, বিরোধী দল এবং সরকারি দল সবাই মিলেই কিন্তু কেয়ারটেকার সিস্টেমটা করেছে। এবং শেখ হাসিনা তখন প্রচার করেছে এটা আমার সিস্টেম, আমি এনেছি এবং এটা এক্সপোর্ট করতে পারি, এটা খুব ভালো সিস্টেম, অনেক কথা বলেছে, যেটা আপনাদের জানার মনে থাকার কথা। তো সেই সিস্টেমটা বাতিল করেছে এই খায়রুল হকের কারণে। এই বিচার বিভাগকেও ধ্বংস করেছে, পার্লামেন্ট তো ধ্বংস করেছে ওইভাবে। একটা হলো পার্লামেন্টের জামাত আনছে,
না বিলটা মানে প্রথম প্রস্তাবনটা উত্থাপন করেছে জামাত, কিন্তু হাসিনা এটা সবসময় বলেছে যেটা আমার তার রেকর্ড আন্দোলনও করেছে, আন্দোলনের ফসল, এটা আমার আন্দোলনের ফসল। তো এটা হাসিনার করেছে, কিন্তু সেই কেয়ারটেকার সিস্টেমটাকে টোটাল বাতিল করেছে। এটা ওদের সংবিধান সংশোধনী একটা কমিটি গঠন হয়েছিল, তার হেড ছিলেন সাজেদা চৌধুরী, কো চেয়ারম্যান ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তারা কিন্তু কেয়ারটেকার সিস্টেমকে তারা সাপোর্ট করে সেই বিলটা কিন্তু শেখ হাসিনার কাছে পাঠিয়েছে। শেখ হাসিনার ঘরে যাওয়ার পর সেই বিলটা বাতিল হয়ে গেছে, সেই অংশটাকে বাতিল হয়ে গেছে এবং কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করা হয়েছে। তো এইটা খায়রুল হক তার রায় বলেছে, রায় যেটা বলেছে, রায় মুখে যা বলেছে বাস্তবে সেই রায় আসে নাই, এবং সেই রায়টা আসছে লিখিত রায়, আসছে অন্য রায়। সেই রায়ের ভিত্তিতে এই দেশের হোতা সকল ধ্বংসের, মূলত এই গণতন্ত্র ধ্বংসের প্রথম হোতাটা হলো খায়রুল হক বলতে হবে, এবং তার সাথে অ্যাপিলেট ডিভিশনে যারা জাজ ছিল তাদের বলতে হবে অ্যাকচুয়ালি। এবং বিচারাধীন গত 15 বছরে যত খুন এবং যত সম্পদ নষ্ট হয়েছে সকল কিছু দায় প্রথমত খায়রুল হকের মাথায় দিয়ে তাকে বিচারের আওতায় নেব, এবং আন্তর্জাতিক আদালতে তাকে বিচারের সম্মুখীন করে তাকে ফাঁসি দেওয়া উচিত। এবং তো একবার ফাঁসি দিল হয় না, তাকে অনেকবার ফাঁসি দেওয়া উচিত। এই দেশের ধ্বংসের অন্যতম বড় কারণ হলো সে খায়রুল হক এবং তার অ্যাপিলেট ডিভিশন। তো এই লোকটা তো, এই মহিলা পার্লামেন্টকেও ধ্বংস করেছি, বিজেপি বিভাগকেও ধ্বংস করেছে। মানুষ যাবে কোথায়? এই প্রথম এই জাস্ট এই ইমিডিয়েট পাস্ট প্রধান বিচারপতির কথা বলেন, সে বলছে রাস্তায় মিছিল করলে কি কোর্টের মানে রায় বাতিল করা সম্ভব? সেটা নিজে বলছে মাত্র কয়েক জায়গায়। 7 দিন পরে সেই রায় বাতিল করেছে। যে মাস রায়ের ডেট ছিল আগস্ট মাসে, সেই রায় ফেরত নিয়ে এসেছে জুলাই মাসে। বন্ধের দিনে কোর্ট হাজির করে, সারা বাংলাদেশে কোনো অফিস নেই, কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে, সুপ্রিম কোর্ট চালাইয়া সেই করতে হয়েছে আপনার যে ছাত্র জনতা, ছাত্রদের যে দাবি, ন্যায্য দাবিটাকে সেটা এস্টাবলিশ করা হয়েছে। এই দাবিটা খুব সহজেই মানতে পারতেন। তাই স্বৈরাচারের কী হয়, স্বৈরাচারের একটা ইগো থাকে, আমি মানলাম না, কেন মানলাম না তা আমি জানি না, এই ব্যাপারটা এরকম হয়েছে। সেই করে দেখেন বিচার বিভাগে মানুষ যায়, সর্বশেষ আশ্রয়স্থল বিচার, সেখানে মানুষ যাবার পর মানুষ কোনো রিলিফ পায় না। ধরুন আমাদের মতন আমরা যারা এমপি ছিলাম তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, বিএনপির স্পেশালি লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরে থাকতে পারে না, এবং গ্রামের একটা সাধারণ কর্মীর বিরুদ্ধে 10-15টা মামলা, একটা সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ। এবং ভাগটাকে এইভাবে দেশটাকে ডিভাইড করেছে মানুষের মধ্যে, যে আপনার চেতনার পক্ষে আর চেতনার বিপক্ষে। তা চেতনার পক্ষ বিপক্ষ করতে করতে এক রাজাকার শব্দ দেখেন কি, যেন সবাই বলে আমরা রাজাকার হয়ে গেছি। কে বলেছে? স্বৈরাচার বলেছে। অর্থাৎ হাসিনা এক রাজাকার বলে নিজে স্বৈরাচার ছাড়ছে। আর রাজাকার শব্দের অর্থ কি? বন্ধু, মানে কি যেন এরকম একটা সাহায্যকারী। তা পাকিস্তানি রাজাকার এগুলো তো সব ভারতের রাজাকার। এগুলোকে যদি কেউ রিয়েল রাজাকার বলে, তাহলে রিয়েল রাজাকার হলে এগুলো ভারতের রাজাকার। তো এই কাজটা করেছে, তাই বিচার বিভাগটাকে টোটালি ধ্বংস করেছে। আপনি গ্রামের, আচ্ছা ধরেন একটা বিষয় বল, বেগম খালেদা জিয়া একজন বর্ষিয়ার নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী। আচ্ছা বেগম খালেদা জিয়া, আমরা আমাদের একটা সেন্টিমেন্ট আছে, একটা ফিলিংস আছে, এটা বাদই দিলেন, সাধারণ মানুষের কথা বাদ দিলেন। এই বেগম খালেদা জিয়ার বিচারে 5 বছর সাজা হয়েছে। মানুষ সাধারণত উচ্চ আদালতে যায় সেখানে রিলিফ পাওয়ার জন্য, সকল মানুষ যায়, সেখানে সাজা বৃদ্ধি করে দিয়েছে, 5 বছর থেকে 10 বছর করে দিয়েছে। তারেক রহমান সাহেবের সাজা হয়েছে, সাজা কি হয়েছে? তার মানি লন্ডারিং মামলায়, তার মানি লন্ডারিং আজ পর্যন্ত 1 টাকাও বাইর করতে পারে না, 1 টাকাও না, কিন্তু 1 টাকাও বাইর করতে পারে না কোথাও, যে তার মানি লন্ডারিং। কিন্তু বিরাট গলা বিলে বলছে, চিৎকার করে বলে চোর চোর বলছে তারেক রহমানের, কিন্তু চোরের একটা চোর, উনি যে টাকা চুরি করছে বা লন্ডারিং করছে, এরকম একটা কিছু আজ পর্যন্ত বাইর করতে পারে না এই 15 বছর থাকার পরে। আচ্ছা সেই তারেক রহমানের এখানে মোতাহার সাহেব নামে একজন জাজ ছিলেন, তিনি রায় দিয়েছিলেন এবং রায়ে তাকে বেকসুর খালাস দিয়েছিলেন। সে বেকসুর খালাস পাওয়ার পরে সেইটা হাইকোর্টেই না, তারে আবার শাস্তি দিয়েছে 7 বছর। এই তারেক সাহেবের নাম এই যে মামলার মধ্যে নাই, কি যেন ওই যে 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায় নাই, সেইটা আবার চার্জশিট দিয়া এই যে একজন কি যেন একজন আছে ডিআইজি ছিল, যে কাহারাকন ছাড়া কোনো মামলায়, এই হাসিনার যত মামলা দেখবেন সকল মামলায় কিন্তু তদন্তকারী কাহারাকন, সেই কাহারাকনকে আবার চার্জশিট, নূতন করে চার্জশিট দিয়ে তারপর আবার তাকে এখানে আনা হয়েছে। বিষয়টা হলো যে মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হলো, গভর্নমেন্ট একটা অন্যায় করতে পারে বা আমার উপরে জুলুম করতে পারে, কিন্তু আমি যাব কোর্টে। কোর্টটাকে শেষ করেছে প্রথম হাসিনা গভর্নমেন্টে বসে, ফার্স্ট কাজটা করেছে কোর্ট ধ্বংস করেছে। অর্থাৎ কোর্টকে 65 জন, 67 জন জাজ নিয়োগ করেছে কোর্টকে, এবং তারা অল্প সময়ের মধ্যে তাদের পার্মানেন্ট করেছে। এই প্রথম কাজটা করেছে কোর্টে। তাদের কাজটা ছিল এই যে আমি কোর্টে পাঠাবো, আমার পুলিশ এই পিটিপিটি করবে, মারামারি করবে, ধরবে, ধ্বংস করবে, কোর্টে যাব, তোমরা সেখানে শাস্তি দিয়ে দেবে, নিশ্চিত করবা। এই জন্য ধরেন একটা দেশে এটা একটা বিখ্যাত উক্তি আছে, গণতন্ত্রের একটা বিখ্যাত উক্তি হলে সেটা সিজরের মতন, 2 পার্টে কাটে, 1 পার্টে কাটে না।